আলোচনা করব মেষ রাশির ভরণী নক্ষত্রের জুলাই মাসের রাশিফল নিয়ে। এই মাসে প্রথমেই ভরণী নক্ষত্রের রাশিফল দেওয়া হচ্ছে, কারণ র্যাঙ্কিংয়ে ভরণী নক্ষত্র সবার আগে রয়েছে। এটি খুবই আশ্চর্যের বিষয় যে সকল নক্ষত্রকে পেছনে ফেলে ভরণী নক্ষত্র এখন র্যাঙ্কিংয়ে। যাই হোক, আমি প্রথমে মেষ রাশির ভরণী নক্ষত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সেখানে থাকবে মেষ রাশির সাপেক্ষে 12 নম্বর ঘরে শনির অবস্থান, ফলে 7.5 কী প্রভাব পাচ্ছে মেষ রাশি, সেই বিষয় নিয়ে আলোচনা থাকবে। এরপরে থাকবে কন্যাতে মাসের শেষের দিকে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে, তার কী প্রভাব থাকছে। এরপরে মেষ রাশির অধিপতি মঙ্গল কোথায় থাকছে এবং তার কী প্রভাব পাওয়া যাবে। ভরণী নক্ষত্রের মূল অধিপতি শুক্র বৃষতে এবং মিথুনে থাকবে, ফলে কী ধরনের প্রভাব পাওয়া যাবে। সান্নাড়ি সাপেক্ষে মঙ্গলকে 11 নম্বর নক্ষত্রে দেখা যাবে, যা এই ভরণী নক্ষত্রের কর্মনাড়িতে অবস্থিত। ফলে পুরো মাস জুড়ে ভরণী নক্ষত্র কেমন প্রভাব পাবে। এরপরে আলোচনা করব মেষের ঘরে তুঙ্গি হয় যে রবি, সেই রবি কী ধরনের অবস্থান নিচ্ছে এই জুলাই মাসে। এখানে আমরা মিথুন ও কর্কটে রবিকে অবস্থান করতে দেখব মাসের অর্ধেক অর্ধেক করে। সেক্ষেত্রে রবির অবস্থান সাপেক্ষে আলোচনা হবে। এরপরে আমরা জন্ম তারা, সম্পদ তারা, বিপদ তারা, এই যে নারী নক্ষত্রগুলো আছে যা তারা সাপেক্ষে আলোচনা করা হয়ে থাকে, সেটি নিয়ে আলোচনা করব। যেখানে বিপদ তারাতে গ্রহের অবস্থান দেখা যাবে, শুক্র গ্রহের অবস্থানজনিত কারণে বিপদ তারা কী ধরনের ফল দিতে পারবে, সেই বিষয় নিয়েও আলোচনা হবে। তো শুরুতে আমি বিষয়গুলো বলে নিলাম। আমি এখন স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম্বার দেওয়া রয়েছে, যাতে আপনারা সহজেই কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে। আর এর আগে আমি নাম্বার সবসময়ই দিয়েছি, সেটি আমি ডেসক্রিপশন বক্সে রাখতাম। আপনারা পাশে দেখতে পাচ্ছেন জ্ঞানবাণী বই, যা এই চ্যানেল থেকে ধীরে ধীরে ডেভেলপ করা হচ্ছে, যা এই চ্যানেলের সম্পদ এবং আপনাদের জ্ঞান বৃদ্ধিতে কাজে লাগবে। আমি চলে আসব ছকে। ছকে আপনারা কয়েকটা স্টার দেখতে পাচ্ছেন। এই স্টার দিয়ে আমি বোঝাতে চেয়েছি আমাদের জন্মছকে যে শুভ গ্রহগুলো রয়েছে, সেই শুভ গ্রহগুলো ট্রানজিটে কোথায় কেমন আছে এবং তারা কেমন ফল দিতে চাচ্ছে তার একটা হিন্টস। আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি মিথুনে আছে, সেখান থেকে ধনুতে দৃষ্টি দিচ্ছে, এই জন্য স্টার চিহ্ন ওখানে দেওয়া আছে। এরপরে বুধকে দেখতে পাচ্ছি কর্কটে, এই জন্য স্টার চিহ্ন মকরে দেওয়া আছে। এবং শুক্রকে দেখতে পাচ্ছি বৃষতে, সেখান থেকে স্টার চিহ্ন আমরা বৃশ্চিকে দেখতে পাচ্ছি, এই জন্য এই স্টার চিহ্নগুলো দেওয়া। এরপরে আমরা রাহুকে কুম্ভে দেখতে পাবো, শনিকে মিনে, শুক্রকে এই মাসে বৃষতে এবং মিথুনে দেখতে পাবো। এরপরে বৃহস্পতিকে পুরো মাস জুড়েই মিথুনে দেখতে পাবো, রবিকে মিথুন এবং কর্কটে দেখতে পাবো, বুধকে কর্কটেই দেখতে পাবো, কেতু এবং মঙ্গলকে আমরা সিংহতে দেখতে পাবো। তবে মাসের একেবারে শেষের দিকে মঙ্গল কন্যাতে চলে আসবে, ফলে শনি এবং মঙ্গলকে একই বর্ণ দেওয়া হয়েছে, কারণ দৃষ্টি বিনিময়ে থাকবে তারা এবং সংঘর্ষ সৃষ্টি হবে। এইদিকে কেতু, মঙ্গল এবং রাহুকে একই বর্ণ দিয়েছি, কারণ তারাও দৃষ্টি বিনিময়ে থাকছে, এই জন্য সংঘর্ষের পরিমাণটা রয়েছে, এই জন্য একই বর্ণ দেওয়া। অন্যদিকে রবি এবং বুধকে একই বর্ণ দেওয়ার চেষ্টা করেছি, কারণ রবি বুধের সংযোগ অত্যন্ত শক্তিশালী সংযোগ, এই জন্য একটা ইতিবাচক ফলাফল আপনারা এখান থেকে আশা করতে পারবেন। তো আমি এখন আলোচনায় চলে আসব। প্রথমেই আলোচনা করব শুক্র কোথায়, কারণ ভরণী নক্ষত্র শুক্রকে নিয়েই আলোচনা করে। মূল নক্ষত্র অধিপতি শুক্র, সে কোথায় আছে সেটি সবার আগে জানা দরকার। আমি আগেই বলেছি যে শুক্র বৃষতে এবং মিথুনে আছে।
এই ক্ষেত্রে শুক্রকে আমরা মাসের একেবারে শুরুতে যদি চলে যাই তাহলে দেখতে পাচ্ছি শুক্র রবির নক্ষত্রে আছে। এরপরে শুক্র নক্ষত্র পরিবর্তন করবে, নক্ষত্র পরিবর্তন করে ধীরে ধীরে মাসের শেষে শুক্রকে আমরা 5 নম্বর নক্ষত্রে দেখতে পাবো। অর্থাৎ শুক্র কয়েকটা নক্ষত্র কিন্তু পরিবর্তন করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ শুক্র 3 নম্বর নক্ষত্র থেকে 4 নম্বর নক্ষত্রে যাবে, 4 নম্বর নক্ষত্র থেকে 5 নম্বর নক্ষত্রে যাবে। এই হচ্ছে বিষয়। তো আপনারা জানেন যে শুক্র জন্ম সময় যে তারাতে থাকে সেটি হয় জন্মতারা। এরপরের যে তারা আসে সেটি হচ্ছে কর্ম সম্পদ তারা। তো সেটি হচ্ছে রবির নক্ষত্র। রবির নক্ষত্রকেই আমরা শুক্রের সাপেক্ষে সম্পদের তারা বলেই জানব। তারপরের যে নক্ষত্রটা আসে সেটিকে বলে বিপদ তারা, যা চন্দ্রের নক্ষত্র। এখন দেখেন এই যে চন্দ্রের নক্ষত্র, আমি বলছিলাম যে এই মাসে শুক্র 3টি নক্ষত্রের উপর দিয়ে যাবে। সেই নক্ষত্র 3টি হচ্ছে রবি অর্থাৎ 3, তারপরে চন্দ্র অর্থাৎ 4 এবং মঙ্গল অর্থাৎ 5। 3 থেকে শুরু করে 5-এ গিয়ে শেষ হবে। মাঝখানে বেশ কিছু সময় চন্দ্রের নক্ষত্রে থাকবে, যা ভরণী নক্ষত্র সাপেক্ষে বিপদ তারা। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই বিপদ তারাই শুক্র কতক্ষণ অবস্থান করবে। এখানে শুক্র আনুমানিক 7 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত থাকবে। তাহলে এই সময়ে আপনাদের বিপদ আপদ হওয়ার সম্ভাবনা কতটা? যেহেতু শুক্র বিপদ তারাই থাকবে, অতএব অবশ্যই বিপদ আপদের সম্ভাবনা তো আছেই। আপনাদের যা কিছুই সমস্যা ঘটুক এই সময় ঘটবে। তবে যেহেতু শুক্র নৈসর্গিক শুভ গ্রহ, এই কারণে বিপদ আপদ যতটাই ঘটুক না কেন আপনারা দৈবভাবে এই বিপদ থেকে রক্ষা পাবেন এবং কারো না কারোর সহায়তা অবশ্যই পাবেন। অতএব সচেতনতার সাথে সাবধানতার সাথে চলাচল করবেন, আপনারা অবশ্যই সহায়তা পাবেন এবং ইতিবাচক রিটার্ন এখান থেকে আপনারা পাচ্ছেন। তার মানে শুক্রের সাথে আপনাদের এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আপনারা শুক্র থেকে টোটালি একটা ইতিবাচক সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তাহলে শুক্রের ব্যাপারে আমি একেবারেই ইতিবাচক মন্তব্য করছি। এবার চলে আসব মেষের যে মূল অধিপতি, অর্থাৎ এখানে তো 3টা নক্ষত্র আছে, মূল অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল কী অবস্থায় আছে সেটি একটু জানার চেষ্টা করি। মঙ্গল যদি ভালো অবস্থায় না থাকে তাহলে কিন্তু মেষের জন্য হবে বিপদ। আমরা মঙ্গলকে মাসের একেবারে শেষের দিকে অষ্টম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দৃষ্টি দিতে দেখব। তো মঙ্গল কন্যা থেকে অষ্টম দৃষ্টি দিয়ে মেষকে দেখবে। এই সময়টা ভালো, অর্থাৎ একেবারে শেষের যে 4-5টা দিন এইটা দৃষ্টির কারণে মেষ তার শক্তিমত্তা পেয়ে যাচ্ছে। সেটি মেষের জন্য শক্তিমত্তার দিক থেকে শুভ। অর্থাৎ মেষের মানুষ যদি বিপদ আপদে পড়ে তাহলে তারা তাদের শক্তি সংগ্রহ করে নিতে পারবে, অর্থাৎ তারা স্ট্রাগল করতে পারবে, তারা ওখান থেকে উঠে আসতে পারবে। আর বাকি সময় তাহলে কি হবে সেটি একটু জানার চেষ্টা করি। এখানে দেখেন মেষের যে মূল অধিপতি মঙ্গল, সে সিংহতে আছে। সিংহতে আছে কার নক্ষত্রে? সিংহতে আছে 11 নম্বর নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে, যা এই যে ভরণী নক্ষত্রের কর্মনাড়ী সেখানে বসে আছে মঙ্গল। জন্মনাড়ী, কর্মনাড়ী এরকম করে 6টা নাড়ী আছে আমাদের। সেই কর্মনাড়ীতে মঙ্গল নৈসর্গিক অশুভ গ্রহ হিসেবে কর্মনাড়ীতে বসেছে, যার কারণে আপনাদের কর্মে সংগ্রাম সংঘর্ষ থাকবেই থাকবে। অর্থাৎ আপনাদের আগের চাইতে মাত্রাতিরিক্ত পরিশ্রম করতে হবে, পরিশ্রমের পরিমাণটা বাড়বে কিন্তু, এই কথা মনে রাখবেন। এবং সেক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়তে পারে একটু বলি। যেহেতু কর্মনাড়ীতে মঙ্গল, অতএব আপনাদের উপর রুলস রেগুলেশন, নিয়ম কানুন এগুলো একটু বেশিই বর্তাবে। কর্মক্ষেত্রে যদি আপনি থাকেন আপনি দেখবেন যে আগের চেয়ে একটু কড়াকড়ি বেশি। তারপরে হচ্ছে একটু অস্থিরতা, একটু আপনি মনক্ষুণ্ণ আছেন। আগে তো অনেক রিল্যাক্সে ছিলেন, এখন সেটা পারছেন না। তারপরে দেখা যাচ্ছে আগে যে পরিমাণে রেস্ট নিতে পারতেন সেটি পারছেন না। অর্থাৎ আপনার পরিশ্রমের পরিমাণ বেড়েইছে, অনেক বেড়েছে। শারীরিক পরিশ্রম, মানসিক পরিশ্রম, সব রকমের পরিশ্রম বেড়েছে।
তাহলে কি আয়ের কি হবে? আয় কি বাড়বে? হ্যাঁ, আয় বাড়বে। কারণ হচ্ছে আপনার কর্মনাড়িতে মঙ্গল বসে আছে, সেখানে মঙ্গল তো রাশির মূল অধিপতি, এই জন্য আপনার আয় বাড়বে। কিন্তু আপনি যে পরিমাণে রেস্ট নিতে চান সেই রেস্ট এইটা কিন্তু আপনি নিতে পারবেন না ঠিক মতো। এইটা একটা প্রবলেম হবে। এবং আরেকটা প্রবলেম হবে যে যেহেতু এই নাড়িতে মঙ্গল অবস্থান করছে, শুক্রের নাড়িতে মঙ্গলের অবস্থান, সেই ক্ষেত্রে আপনার যৌন জীবন বা পার্টনারশিপ, কারোর সাথে যদি পার্টনারশিপ থেকে থাকে বা হচ্ছে ফিজিক্যাল রিলেশন বা আন্তরিক সম্পর্ক বা প্রেমের সম্পর্ক যাই বলেন, প্রণয় ঘটিত সম্পর্ক, এটি কিন্তু দারুণভাবে প্রভাবিত হবে। প্রভাবিত কিভাবে হবে? সেখানে তাদের সাথে আপনার দূরত্ব বাড়বে, তাদেরকে আপনি সময় দিতে পারবেন না। আপনার এই কর্মব্যস্ততা, সংগ্রাম সংঘর্ষের কারণে আপনি তাদেরকে সময় দিতে পারবেন না। সেক্ষেত্রে ভুল বোঝাবুঝি হবে এবং দূরত্ব তৈরি হবে। কারণ এখানে কেতু বসে আছে। কেতু সাধারণত ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এবং বিপরীতে রাহুর কারণে, এই যে মঙ্গল রাহুর দৃষ্টি, এই কারণেই কিন্তু এই দৃষ্টি বিনিময়ের কারণে সমস্যাটা বৃদ্ধি পাবে। অর্থাৎ একজন আরেকজনকে ভুল বুঝে দূরত্ব তৈরি করবে এবং আপনাকে সংগ্রাম সংঘর্ষ করতে হবে কর্মব্যস্ততা নিয়েই। সেক্ষেত্রে আপনার আয় বাড়বে, কিন্তু আপনি মানসিকভাবে একাকিত্ব বোধ করবেন। মাসের শেষের দিকে শনি এবং মঙ্গলকে আমরা দৃষ্টি বিনিময়ে দেখব। সেক্ষেত্রে রাহুর ঝামেলা শেষ হচ্ছে। মঙ্গল এবং শনির কারণে আপনার হাড় সংক্রান্ত সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা আছে। অবশ্যই আপনি দেখে শুনে চলাচল করবেন। আর মনে রাখবেন, কোনো প্রকার এমন কিছু করবেন না যাতে করে আপনার হাড়ের উপরে চাপ পড়ে। এই বিষয়ে বারবার সতর্ক করছি, খুব বেশি সতর্ক থাকবেন। তারপরে আমরা দেখে নেব রবি কোথায়। কেন রবিকে আমরা দেখব? কারণ রবি হচ্ছে এই মেষের সাপেক্ষে অত্যন্ত শক্তিশালী গ্রহ, রাজযোগকারী গ্রহ, এবং এখানেই এই মেষে রবি তুঙ্গি হয়। এজন্য রবির অবস্থানটা জানা খুব জরুরি। আমরা রবিকে মাসের প্রথম 15-16 দিন মিথুনে দেখতে পাবো, বাকি 15-16 দিন আমরা দেখতে পাবো কর্কটে। সেক্ষেত্রে মিথুনে থাকলে রবি বৃহস্পতি যোগ দেখতে পাবো, তারপরে শুক্রও কিছু সময়ের জন্য থাকবে। এরপরে আমরা রবিকে কর্কটে বুধের সাথে দেখতে পাবো, যা অত্যন্ত শুভ। তার মানে রবি সর্বদাই মেষকে শুভ ফল প্রদান করতে পারবে। এদিকে রবির সাপেক্ষে জাতক জাতিকাদের কর্মব্যস্ততা যদি আমরা আলোচনা করি বা মানসিক সুখ আলোচনা করি, তাহলে দেখতে পাবো মাসের প্রথম 15 দিনে রবির তৃতীয় অবস্থান জাতক জাতিকাদের প্রচেষ্টা বলকে অনেক বৃদ্ধি করবে। আর চতুর্থে রবির অবস্থান মানসিক অশান্তি সৃষ্টি করবে। তবে দশমে রবির দৃষ্টি, বুধের দৃষ্টি জাতক জাতিকাদের কর্মের দিক থেকে অনেক ব্যস্ত করে তুলবে, কর্মে ভালো করাবে, কর্মে উচ্চ অবস্থান নিতে যথেষ্ট সহায়তা করাবে। তার মানে আমরা আবারও স্পষ্ট হয়ে গেলাম যে জাতক জাতিকাদের কর্মের দিকে তাদের যে আয় সেটি কিন্তু বাড়ছে। কর্মক্ষেত্রে তারা ভালো করলেও মানসিক দিক থেকে তারা শান্তিতে নেই, ভিতরে যেন আগুন জ্বলছে। বিষয়টা এরকম হচ্ছে। তবুও আমি বলবো আপনারা সম্পর্ক, সময়ের সাপেক্ষে সম্পর্ক ঠিক হয়ে যায়, কিন্তু যে আর্থিক বেনিফিটগুলো আপনারা যেটা পেতে চাচ্ছেন এটা কিন্তু ভালো। এই জায়গাগুলোকে আপনাদের অবশ্যই এখন সময় দেওয়া দরকার। কারণ এটি সবসময় সবার সামনে অপরচুনিটি আসে না। আপনার সামনে এসেছে, আপনি এটা গ্র্যাব করবেন এবং অবশ্যই এই বিষয়ে ফোকাসটা রাখবেন। তারপরে অন্যান্য গ্রহকে বিশ্লেষণ করা যায়। শনিকে একটু বিশ্লেষণ করব, কারণ শনি হচ্ছে এই মেষে নিচস্থ হয়ে যায়। তো শনি এখানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন শনি মিনে অবস্থান করছে। মিন থেকে শনির অবস্থান কেমন ফল দেবে? যেহেতু শনি চন্দ্রের একেবারে কাছে চলে এসেছে, আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের জন্ম সময়ে চন্দ্র মেষে ছিল। তার কারণেই আপনাদের এই ভরণী নক্ষত্র রয়েছে, 2 নম্বর নক্ষত্রে আপনাদের চন্দ্র ছিল। তা আপনাদের শনি তো চলে এসেছে মিনে, অর্থাৎ আপনাদের 7.5 চলছে। তো 7.5 প্রভাব তো আপনারা পাবেন। এখন শনি দ্বাদশে অবস্থান করছে, সেই ক্ষেত্রে আপনাদের ব্যয়ের পরিমাণটা তো বাড়বে। আপনারা অনিয়ন্ত্রিতভাবে ব্যয় করবেন, আর কারো ব্যয় করার সুযোগ থাকবে না। মানে অপরিকল্পিতভাবে যে ব্যয় করাটা, কারো ব্যয় করারই সুযোগ নেই, আর কেউ ব্যয় করছে অপরিকল্পিতভাবে, অর্থাৎ ব্যয় সংক্রান্ত একটা দুঃখ কষ্ট ঝামেলা থাকছেই। আপনাদের জীবনে
কী ধরনের প্রভাব আর আসতে পারে? মাসের যে বলছিলাম শেষের দিকে মঙ্গল চলে আসছে কন্যাতে, সেক্ষেত্রে লগ্নে বা রাশিতে মঙ্গল দৃষ্টি দিচ্ছে এবং শনির সাথে তার দৃষ্টি বিনিময় হয়ে যাচ্ছে। অর্থাৎ মাসের একেবারে শেষের দিকে কিন্তু আপনার পরিশ্রমের মাত্রাটা অনেক বেড়ে যাচ্ছে, আপনাকে একটু বেশিই দৌড়াতে হচ্ছে। এইটি আপনারা লক্ষ্য করলেই দেখবেন যে মাসের একেবারে শেষের দিকে আপনাদের হঠাৎ করেই যেন পরিশ্রমের মাত্রাটা বেড়ে গেল, আপনাদের জন্য একটু কষ্টটা বেশি হয়ে যাচ্ছে। এটাই সংঘটিত হতে যাচ্ছে। আর আপনাদের আমি সবসময় বলি রাশি সাপেক্ষে আলোচনা করার কথা। আমি যখন কথা বলছি তখন কিন্তু আমি বলছি রাশি নিয়ে, আমি কিন্তু এখনও লগ্ন নিয়ে কিছুই বলিনি। দেখেন, আপনাদের যখন রাশি আলোচনা করা হয় তখন আপনাদের নক্ষত্র কি, নক্ষত্র ভরণী নক্ষত্র, যার মূল অধিপতি শুক্র, এখান থেকে ত্রিভুজ অঙ্কন করলে আমরা সিংহ এবং ধনুকে পেয়ে যাই। ধনুতে আপনারা 20 নম্বর নক্ষত্র পাবেন, সিংহতে 11 নম্বর নক্ষত্র পাবেন। এই নক্ষত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ ভরণীর জন্য। আমরা সিংহতে 11 নম্বর নক্ষত্রে মঙ্গলকে পেয়েছি, তাই কর্মক্ষেত্রে আপনার নানান জটিলতার কথা বলেছি, সাথে সাথে স্ট্রাগল করে উঠে যাওয়া, স্ট্রাগল করে উন্নতি করার কথাও বলেছি। কিন্তু 20 নম্বর নক্ষত্র যেখানে নবম ঘর, ওখানে কেউ নেই, ওখানে দৃষ্টি আছে, বৃহস্পতির দৃষ্টি, তারপরে শুক্রের দৃষ্টি পাবো, রবির দৃষ্টি পাবো। অর্থাৎ ভাগ্যগতভাবে আপনার উত্থানের প্রবল সম্ভাবনা রয়েছে এবং এটা হবেই। সুতরাং এই দিক থেকে কিন্তু আপনি অত্যন্ত একটা শুভ ফল পেতে চলেছেন। এই 3টা ঘরকে আমরা দেখে নিলাম। এইদিকে আমাদের আরেকটা ঘর বাকি থাকে, সেটা হচ্ছে সপ্তম ঘর। সপ্তম ঘর সরাসরি মেষের উপর প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু সপ্তমে কোনো গ্রহ নেই। আবার গ্রহ নেই মেষেও কোনো গ্রহ নেই। যে গ্রহ মেষ, তুলা, সিংহ, ধনু, এই ঘরগুলোতে যদি কোনো গ্রহ অবস্থান করে, বিশেষত এই শুক্রের নক্ষত্রে, তাহলে সরাসরি তা প্রভাব বিস্তার করতে পারে। তো যেহেতু কোনো গ্রহ এই সময় নেই, একমাত্র এই সিংহতে ছাড়া, সেখানে কেতু এবং আমরা মঙ্গলকে দেখতে পাচ্ছি, তার প্রভাব ছাড়া কিন্তু বিশেষ কোনো গ্রহ আপনারা পাচ্ছেন না। অর্থাৎ আপনারা কেতু এবং মঙ্গলকে এই মাসে গুরুত্ব দিবেন। আমরা মঙ্গলের সাথে সাথে কেতুকেও একটু বিবেচনা করব। কেতু কোথায় থাকবে একটু দেখে নিই। কেতুকে শুক্রের নক্ষত্রে চলে আসতে আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে। বিশেষত ধরেন 16 তারিখের পর থেকে কেতুকে এই নক্ষত্রে আসতে দেখছি। অর্থাৎ কেতু এবং মঙ্গল একত্রে কর্মনাড়িতে অবস্থান করবে। ফলে আপনাদের কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা বাড়বে, সংগ্রাম সংঘর্ষ বাড়বে, কষ্টের পরিমাণ বাড়বে, আপনাদের রিসার্চ করার প্রবণতা বাড়বে। কারণ মঙ্গল কেতু একত্র হলে মানুষ অনেক বেশি শ্রম দেয়, রিসার্চের মাইন্ড নিয়ে এগিয়ে যায়। তাহলে আপনারা মাসের যে শেষ 15 দিন থাকছে, সেই সময়ে অবশ্যই অনেক বেশি হিসাব নিকাশ করে সচেতনভাবে চলবেন, তাহলে আপনারা ভালো করবেন। আর একটা কথা বলার দরকার, আপনারা স্ক্রিনে মেষ রাশি, ভরণী নক্ষত্র, এই যে রঙটা ব্যবহার করা হয়েছে, এই রঙের ড্রেস ব্যবহার করার চেষ্টা করবেন। যদি আপনাদের কর্মক্ষেত্রে মানসিকভাবে হতাশ লাগে, আপনারা লাল রঙটা ব্যবহার করুন। অন্যদিকে মেষ রাশি, ভরণী নক্ষত্র, এর যে ব্যাকগ্রাউন্ডে যে রঙটা ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, এর একটু ডিপ কালার আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। এটি আপনাদের ঘুমানোর জন্য ভালো রঙ। যখন আপনাদের অতিরিক্ত মনে হবে যে বেশি পরিশ্রম করা হয়ে যাচ্ছে, তখন আপনারা ওই রঙটা ব্যবহার করতে পারেন, সেটিও আপনার জন্য ভালো হবে। তো সব মিলিয়ে আমি কিন্তু আজকে কোনো লগ্নভিত্তিক আলোচনা করিনি, কেবলমাত্র নক্ষত্রভিত্তিক আলোচনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আর আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে ব্যক্তিগতভাবে হরোস্কোপ অ্যানালাইসিস, সেক্ষেত্রে আপনাদের ফি হচ্ছে 1000। আর এই 1000 এর পেমেন্টের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই চ্যানেল সম্পূর্ণ মানুষের কল্যাণের জন্য রয়েছে। এবং আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে আমার ব্যক্তিগতভাবে কাজ করার কোনো সুযোগ কিন্তু নেই, আমি চ্যানেলের হয়ে কাজ করি। আপনাদের আমার সাথে যোগাযোগ করতে হলে এই যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা সেখানে যোগাযোগ করবেন। সেখানে আপনাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হবে, সেখানে আপনারা পেমেন্ট করার মাধ্যমে আপনারা আমার সাথে শিডিউল নিয়ে কথা বলতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনাদের অবশ্যই ফর্মাল ওয়েতেই আসতে হবে।
এছাড়া কিন্তু পরামর্শ দেওয়া বা কথা বলা সম্ভব না। আপনাদের একজনের হরোস্কোপ এক এক রকম। এই জন্য আপনারা ব্যক্তিগতভাবে কমেন্টে যেখানে লেখেন সেখানে লিখে আসলে কতটাই বা বলা যায়। এই জন্য ব্যক্তিগতভাবে হরোস্কোপ অ্যানালাইসিস করে নেওয়া সবচেয়ে ভালো বলে আমি মনে করি। তো ঠিক আছে, আজকে এখানে আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।